প্রিয় দর্শক, ঐক্যষ্ট সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন চ্যানেল আই এর নিউজ এডিটর শাকিলা জেসমিন। আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগত অনুষ্ঠানে। ব্যস্ততম দিন একটা, মানে ঢাকা শহরের সকালে কোথাও মানে আসতে পারা যেতে পারা একটা মানে সৌভাগ্যের ব্যাপার। সঠিক সময় আমরা পত্রপত্রিকা প্রকাশিত কয়েকটা হেডলাইন পড়ে তারপর আমরা একটু আলোচনায় যেতে চাই। শুভ সকাল সবাইকে। প্রথম আলোতে হেডলাইন হয়েছে মহামারী মোকাবিলা নিয়ন্ত্রণহীন সংক্রমণ বড় ঝুঁকির কারণ হতে পারে, নজর নেই কিশোর অপরাধ বাড়ছে, বাইডেনের সামনে দুই চ্যালেঞ্জ। সমকাল হেডলাইন করেছে বুড়িগঙ্গা ফিরবে 1926 সালে, ক্ষমতা হস্তান্তর ট্রাম্পের উপর চাপ বাড়ছে। কালের কণ্ঠ হেডলাইন করেছে মন্ত্রী সচিবরাও করোনা নিয়ে দ্বন্দ্বে, মাস্ক ব্যবহারে ঢাকায় ভ্রাম্যমাণ আদালত বসছে। ভ্যাকসিনের সুখবর বাংলাদেশে, আবারও চাপে বিএনপি, বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে। জনকণ্ঠ হেডলাইন করেছে বড় ধরনের নাশকতার ছক কষছে বিএনপি জামাত। মানব জমিন হেডলাইন করেছে উল্কা গতিতে বাড়ছে রোগী, সরকারি হাসপাতালে আইসিইউ সংকট তীব্র। ইত্তেফাক হেডলাইন হয়েছে করোনার সংক্রমণ আরও বাড়ছে, মাস্ক পরার বিকল্প নাই। ভোরের কাগজ লিখেছে সংক্রমণ বাড়ছে শঙ্কা। জায়জাদিন হেডলাইন করেছে পিছিয়ে যাচ্ছে এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা। ইনকিলাব হেডলাইন করেছে পরিত্যক্ত নগরী হচ্ছে ঢাকা। করত হেডলাইন করেছে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না রোহিঙ্গাদের, মাস্ক পরতে আরও কঠোর হচ্ছে সরকার। শাকিলা জেসমিন, আপনি প্রতিদিনই খবরগুলো রাখছেন করোনা সংক্রান্ত, এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের দেশের অবস্থাটা কি, পৃথিবীর অবস্থাটা কি, এটা প্রতিদিনই আপনাকে খবর রাখতে হচ্ছে। আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী শীত আসার শুরু আগে থেকেই বলার চেষ্টা করছেন যে এই শীতে করোনার সংক্রমণ বাড়তেই পারে, এবং শীত প্রধান দেশেই করোনার সংক্রমণ বেশি বাড়ছে, এটাই সত্য। তো সেক্ষেত্রে আমরা যেন, আমার নিজের ধারণা যে আমরা যেন একটু ঢিলে ঢালা মানে মানসিকতা নিয়ে আছে, আমাদের কিছু হবে না, করোনা আমাদের কিচ্ছু করতে পারবে না। কিন্তু আজকের পত্রপত্রিকায় যদি আমি বলি, আমি যে হেডলাইনগুলো পড়লাম তার অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু করোনা সতর্কতা নিয়ে। আপনার কি মনে হয়? জি, অবশ্যই আজকে এই দিনে করোনা সংক্রমণের পর থেকে যে 10 মাস প্রায় বিশ্বে, আর আমাদের দেশে তো 8 মাস, তো এই সময়ের মধ্যে বিশ্বে 5.5 কোটি ছাড়ালো গতকাল থেকে। গতকালের যে সর্বশেষ পরিসংখ্যান ওয়ার্ল্ডোমিটারে, সেখানে 5.5 কোটি ছাড়ালো করোনা রোগীর সংখ্যা। এবং বাংলাদেশে গতকালকে পর্যন্ত যে একটা থেমে গিয়েছিল, একটা নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছিল যে নতুন সংক্রমণে, সেই সংখ্যাটি হঠাৎ করেই যেন কালকে বেড়ে গেল। মৃত্যু সংখ্যাতে তেমন বাড়েনি, কিন্তু দৈনিক সংক্রমণের ক্ষেত্রে হঠাৎ করেই এটি 2000-এর উপরে উঠে গেল। এবং আমরা জানি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েকদিন ধরেই বলছিলেন যে করোনার দ্বিতীয় ঢেউ বা ধাক্কা বা জোয়ার যাই বলেন, সেই জিনিসটি আসছে। এবং আমাদের দেশের মতো একটি স্বল্পোন্নত বা মধ্য আয়ের দেশ যারা, আমরা যেভাবে করোনাকে মোকাবেলা করেছি, বিশেষ করে এই যে দ্বিতীয় ধাক্কার আগে আমাদের যে প্রস্তুতিটা ছিল, সেটি সত্যি প্রশংসনীয়। যেখানে উন্নত দেশগুলো এবং ইউরোপ আমেরিকার মতো যে শীত প্রধান দেশগুলো এই সময়টাতে খুবই বিপর্যস্ত, এবং তাদের ক্ষেত্রে আমার আজকেও সকালবেলা কানাডায় কথা হলো যে তাদের ওখানে আইসিইউতে কোনো মানুষ ভরা, একদম কোনো জায়গা খালি নেই। তার মানে এক সংক্রমণের অবস্থা আবারও বেড়ে যাচ্ছে। সেই জায়গায় বাংলাদেশের এই পরিস্থিতিতে আমরা দেখলাম গতকালকে মন্ত্রিসভায় একটি নতুন প্রস্তাবনা এসেছে যে বাংলাদেশে এখন মোবাইল কোড করা হবে মাস্ক পরার জন্য। মাস্ক, আমরা জানি যে অ্যান্থনি ফাউচি সহ অন্যান্য যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বড় বড় যারা বিজ্ঞানী, তারা বলছেন যে এই মুহূর্তে আসলে ভ্যাকসিন আবিষ্কারের আগে পর্যন্ত একটাই প্রতিরোধ ব্যবস্থা, সেটা হলো মাস্ক পরতে হবে। এই যে আমাদের মতো যারা দেশগুলো, যারা বেশিরভাগ মানুষই আমরা দেখি যে সচেতনতার অভাব, সেখানে মাস্কটাকে এখন নর্মালি একটা মানে কেমন করে যেন, আমার মনে হয় ঢাকায় যাও দেখা যায়, ঢাকার বাইরে গেলে দেখি যে মাস্ক নেই, একদম কিছুই নাই। আসলে
কি হবে না হবে না জেনে তারপর আমরা তো সচেতন হব। আমি আপনাকে একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। আমি যে জায়গায় থাকি ঢাকা শহরে, তার গেট দিয়ে আসার সময় আমি দেখলাম যে গেটের যে প্রহরী আছে উনি ওই একটা ছোট গেট দিয়ে আসা যাওয়া করতে হয়, সেই জায়গায় উনি দাঁড়িয়ে যারা মাস্ক পরছেন না তাদের কিন্তু বারবার সতর্ক করছে যে আপনি মাস্কটা পরেন, মানে তার পকেটে মাস্ক, কিন্তু সে দারোয়ানের সাথে তর্ক করছে যে আমি পরবো না, তাতে তোমার কি? এই যে উনি পড়বেন না বলছেন তাতে তোমার কি, এই যে তোমার কির মধ্যে তো আমার সংক্রমণটা বাড়ছে। এই সচেতন জায়গা থেকে আপনার কি মনে হয়, কি বলবেন? আমি তো মনে করি যে অবশ্যই সচেতন হওয়া উচিত এবং সবার মাস্ক তো খুব বেশি দাম না, এই জিনিসটা তো নিজে বাড়িতেও বানানো যায়। জি জি, এবং আসলে কি যে মাস্ক পরছেন না তার চেয়ে যিনি মানে পড়ছেন না তার ক্ষতিটা হচ্ছে কি সে আরেকজনকে সংক্রমিত করছেন। তিনি নিজে সংক্রমিত হচ্ছেন কিনা বা নিজে যদি হয়েও থাকেন কিন্তু তার মাধ্যমে আরেকজন কিন্তু সংক্রমিত হচ্ছে। আপনি জানেন আমি চ্যানেলেতে একটি স্বাস্থ্য বুলেটিন করি আমাদের অনলাইনে প্রতিদিন, সেইখানে আমি দেখি যে মানুষের আগ্রহটা আছে, মানুষ প্রচুর দেখছে জিনিসটা, কারণ আগ্রহ আছে, কিন্তু আমরা মানুষ বাঙালি হিসেবে একটু অসচেতন। এই জিনিসটাকেই মোবাইল কোর্ট করা হচ্ছে, মোবাইল কোর্টের মাধ্যমে যেহেতু এইটা মনিটর করা হবে, আমার মনে হয় আস্তে আস্তে সচেতন হওয়ার সময় এসে গেছে। এবং এই যে হ্যাঁ জি, আমি একটু বলি যে এই যে ভ্যাকসিন নিয়ে একটু বলতে পারি। এই গত সন্ধ্যায় 7টার দিকে বা একটু আগে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি যে মডার্না, তারা কিন্তু 95% পর্যন্ত কার্যকর হয়েছে বলে ভ্যাকসিন দাবি করছে, তাদের তৈরি ভ্যাকসিন। এবং তারা বলছে যে যুক্তরাষ্ট্রে তারা 2 কোটি ভ্যাকসিন সরবরাহ করবে এই ডিসেম্বরের মধ্যে, এবং সারা বিশ্বকে তারা আগামী বছরের মধ্যে ভ্যাকসিন দিতে পারবে। তবে আরেকজন বিজ্ঞানী বলেছেন যে গত এই যে ওয়েভটা আসছে এটাই কিন্তু শেষ না, আমাদের আগামী শীত পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং সারা বিশ্বকে ভ্যাকসিন পেতে হলে আগামী শীতের আগে সেটা কভার করা সম্ভব হবে না। এখন সতর্কতা, মাস্ক আমি বলবো সবসময় মাস্কের বাইরে এখনো কোনো কিছু আসে নেই আমাদের। যেটা আমি আপনাকে বলতে চেয়েছিলাম যে দৈনিক ইত্তেফাকেই মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এবিএম আব্দুল্লাহ বলেছেন যে আপনি যদি মাস্ক পরেন তাহলে শতকরা 80% সংক্রমণ থেকে আপনি মুক্ত হতে পারেন। তাহলে আমি যদি নিশ্চিত হই যে এই কাজটি করলে আমি শতকরা 80% নিয়ন্ত্রণ মুক্ত থাকতে পারি, তাহলে কেন আমি এই কাজটি করছি না, কেন এই সচেতন হচ্ছি না? এই ক্ষেত্রে কি আপনার মনে হয় না যে সামাজিক মানে বিশেষ করে সমাজ যারা পরিচালনা করেন, বিশেষ করে সামাজিক নেতৃত্বে যারা আছেন, বিশেষ করে মসজিদের ইমাম, স্কুলের শিক্ষক এবং রাজনীতিবিদরা, তারা যদি এই বিষয়টিকে আমলের মধ্যে নেন যে এইটা আমার কর্তব্যের অংশ হিসাবে, যেমন রাজনৈতিক জনসভাতে তো দেখতে পাচ্ছি যে জননেতা বক্তৃতা করছেন, তার জনসভার মধ্যেই অনেকেই মাস্ক পরে আসছেন না, এবং তার শাড়িতে, যিনি দর্শক সারিতে না বক্তৃতার সারিতে যিনি বসেছেন তার মুখেও মাস্ক নেই। তাহলে এই যে সতর্কতা, এই যে সচেতনতা, সেটা আসবে কি করে, আপনার কি মনে হয়? জি জি, অবশ্যই রাজনীতিবিদদের মধ্যে অনেকেই আক্রান্ত হচ্ছেন, এবং অবশেষে দেখলাম যে আমরা বাংলাদেশ ফুটবল টিমের যে কোচ জেমি ডে, তিনিও কিন্তু আক্রান্ত। তো বিশেষ বিশেষ ব্যক্তিরা যেহেতু আক্রান্ত হচ্ছেন, তারা তো অবশ্যই সচেতন, তারপরেও আক্রান্ত হচ্ছেন। তাহলে আমরা সাধারণ মানুষ, আমরা সাংবাদিক বা আমরা পথচারী, আমরা বাজারে যাচ্ছি মাস্ক ছাড়া, সেটা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে সেটা তো সহজেই অনুমান করা যায়। তো অনুষ্ঠান যারা যেছেন তাদের কাছে একটু অনুরোধ করি, যেমন আমি একটা টেলিভিশন চ্যানেলে দেখলাম একজনকে জিজ্ঞেস করছে যে আপনি মাস্ক পরছেন না, যে আমি তো পান খাই, পান খাওয়ার জন্য আমার মাস্ক পরলে প্রবলেম হয়। তো এই যে আপনি পান খান এর জন্য মাস্ক পরতে অসুবিধা হয়, কিন্তু করোনা যদি আপনাকে ধরে তাহলে পানে তো কোনো কাজে দিবে না। আমরা প্রত্যাশা করতেই পারি যে এই যে সতর্কতা, এই সতর্কতার জায়গায় মানুষ একটু আগ্রহী হবেন এবং এটা বুঝবার চেষ্টা করবেন। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি। প্রথম আলোতে হেডলাইন হয়েছে যে নজর নেই কিশোর অপরাধ বাড়ছে। আমি যদি আপনাকে ছোট্ট করে পরিসংখ্যানটা পড়ে শোনাই, জাতিসংঘের সংস্থা ইউনিসেফের হিসাব, বাংলাদেশে কিশোর কিশোরীর সংখ্যা 3,60,00,000। কিশোর অপরাধের হার 2012-তে ছিল 751%, 2020-এ এসে সেটা 1991 হয়েছে। অপরাধের ধরন অতীতে চুরি আর পকেটমারিতে ছিল, ইদানিং সাম্প্রতিককালে মাদক, খুন, ধর্ষণ ও মহামারীর পর্দায় চলে গেছে মারামারি। স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রশ্রয়ে কিশোর গ্যাং গড়ে উঠছে। শাকিলা, কি বলবেন?
এটি আসলে খুবই উদ্বেগজনক একটি খবর, কারণ তরুণরা আমাদের ভবিষ্যৎ এবং আমাদের সন্তানরা, আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের অনেক গুরুত্বপূর্ণ, এবং পরবর্তীর জন্যই তো আমরা এই জীবনটাকে তাদের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যাওয়ার থেকে আমাদের স্বপ্ন। আমরা যারা অভিভাবক হিসেবে দেখছি এই সংবাদগুলো, তাদের একটা বিশেষভাবে আমি অনুরোধ করব যে এই যে প্রবণতা এসেছে সেটা কিন্তু প্রথমত পরিবার থেকেই সেই নিয়ন্ত্রণটা সম্ভব। আমরা একটা অ্যাড দেখেছিলাম যে মাকে না বলে সন্তানটি বাইরে যাচ্ছেন, সন্তানটি কোথায় যাচ্ছেন মা জানছেন না, কিন্তু তার এই যে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার পেছনে কিন্তু আরো অনেকগুলো কারণ থাকে। পরিবারের শাসন, আমরা বলতাম একসময় যে শাসন কিন্তু অত্যন্ত খারাপ দিক, বা আমরা বলতাম যে শাসন করা যাবে না, শিশুদেরকে না বলবেন না, কিন্তু আসলে কি এই জায়গাটায় কি একটা পর্যায়ে কিন্তু নিয়ন্ত্রণ করার দরকার আছে, শাসন করতে হবে। এবং আমরা দেখছি যে উন্নত বিশ্বে তাদের হয়তোবা তাদের ক্ষেত্রে তাদেরকে যদি আমরা ফলো করি, কিন্তু তাদের ফলো করার চেয়ে আমরা আমাদের সমাজ ব্যবস্থাটাকে চিন্তা করা উচিত যে একটা পর্যায়ে 18-র পরে তার মতামত থাকবে, ঠিক আছে, কিন্তু তাকে তো এক জায়গায় জবাবদিহিতায় আসতে হবে। এই আর সমাজকে যদি বলি, আমি সমাজের যে ক্রাইমগুলি করার যে রাজনীতির যে মার পেঁচে তারা পড়ে যায়, এটাও কিন্তু একটা কারণ ভাই। এই জায়গা থেকে যে আমি দেখি যে একটা মিছিল বা একটা মিটিংয়ে দেখবেন যে আন্ডার এজ যারা 18-র নিচে এদেরকেও বসিয়ে রাখা হয়, এদের হাতে টাকা দেওয়া হয়, এরা কিন্তু টাকার লোভে এবং বড় ভাইদের নিয়ন্ত্রণে চলে আসে। সেই জায়গাটি কিন্তু আমরা ভাবি না যে ও একটা শিশু, ওকে এই জায়গাটিকে আনা যাবে না, বা একজন শিশুকে যে শিক্ষা দেওয়া হচ্ছে স্কুলে বা যে শিক্ষার বাইরে থাকছে তাকেও স্কুলে যাওয়া তার শিক্ষকের দায়িত্ব। আরেকটি বিষয় আমি বলছি যে আগে আমাদের টিচাররা কেমন ছিলেন, আমরা শুধু বই পড়তাম না, কিন্তু আমাদেরকে নৈতিক শিক্ষা দেওয়া হতো, আমাদেরকে পারিবারিক শিক্ষা দেওয়া হতো, আমাদেরকে নানাভাবে ইভেন রাস্তা কিভাবে পারাপার করব সেই শিক্ষাগুলো কিন্তু দেওয়া হতো। এখন আমরা দেখছি যে স্কুলে শুধুমাত্র পড়ানো হয়, কি পড়ানো হয় আমরা নিজেরাও অনেকখানি জানি। হ্যাঁ, কি পড়ানো হয় আমরা অভিভাবকরা ব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের সন্তানগুলো কি পড়ে আসে, একজন হাউস টিচারের উপর নির্ভর করে ফেলছি, তার পড়ার মধ্যেই যেন আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল। আর স্কুলে পাঠিয়ে দেওয়াই যেন আমাদের একমাত্র দায়িত্ব, তাকে নিয়ে আর কোনো সময় দেওয়া হয় না। আরেকটি বিষয় আমি মনে করি কোয়ালিটি টাইম বলে একটা কথা আছে। সন্তান আপনার, সন্তান কিন্তু আরেকজনের না, আরেকজনের দায়িত্ব না যে আপনার সন্তানকে ভালো করে দেওয়া। সেই ক্ষেত্রে প্রত্যেকটি পিতামাতার দায়িত্ব, এখানে আমি মনে করি প্রত্যেক শিক্ষকের দায়িত্ব, সামাজিক নেতৃবৃন্দের দায়িত্ব। এই জায়গাগুলো যদি সঠিকভাবে মনিটর করা হয়, এই মূলে আঘাত আনা হয়, আমার মনে হয় সমাজ থেকে এবং শিশুদের এবং তরুণদের রক্ষা করা, সমাজের খারাপ দিকগুলো থেকে, অন্ধকার দিকগুলো থেকে আলোয় নিয়ে আসা খুবই স্বাভাবিক, খুবই সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে আলোচনাগুলো করলাম, করোনার সতর্কতাটা আপনার নিজের স্বাস্থ্যের জন্য, নিজের পরিবারের জন্য খুব জরুরি। শীত আসছে, হেলাফেলা করবেন না। আরেকটি অনুরোধ করি, আমরা যে শেষে আলোচনাটি করলাম, আপনার সন্তান, প্রিয় সন্তান প্রতিদিন কোথায় যায়, কার সাথে মেশে, তার বন্ধু কারা, আপনারা কি জানেন? প্লিজ একটি অনুরোধ, আজ থেকে জানবার চেষ্টা করুন প্রিয় সন্তানটি কোথায় যায়। তাহলে এই যে অপরাধ প্রবণতা, এটা কমবে। ভালো থাকবেন সবাই। আগামীকাল নিশ্চয়ই এই সময় কথা হবে। খোদা হাফেজ।